সোহার জ্ঞান ফিরেছে। এখন হসপিটালের বেডে শুয়ে আছে। স্যালাইন দেয়া হয়েছে। বেডের পাশে টুলের উপর ঝিম ধরে বসে আছে শ্রবণ। সোহার বিপি আর সুগার লেভেল একদম লো হয়ে গেছে। শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের দৃষ্টি নিচের দিকে স্থির। গাইনি বিশেষজ্ঞ আর একজন নার্স ওয়ার্ডের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। দুজনের পেছন পেছন হাসানও ওয়ার্ডের ভেতরে প্রবেশ করে। ডাক্তারের হাতে সোহার রিপোর্ট। শ্রবণ ডাক্তারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি হয়েছে ওর? কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। হোয়াট? এভাবে রিয়াক্ট করছেন কেন? কি বললেন আপনি? আপনার ওয়াইফ মিসেস সোহা 7 সপ্তাহের প্রেগন্যান্ট। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের চেহারা দেখে ভয়ে সোহার আত্মা কাঁপতে শুরু করেছে। শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে কম্পিত স্বরে থেমে থেমে বলে, ডাক্তার, আপনার হয়তো ভুল হচ্ছে কিছু। কি ভুল হবে? আমি প্রেগন্যান্ট, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? আমি তো পিল খাচ্ছিলাম, এর মধ্যে কিভাবে? আল্লাহ তাআলা চাইলে সব কিছুর মধ্যেই সম্ভব। হয়তো মাঝখানে গ্যাপ গিয়েছিল, আবার অনেক সময় পিল ঠিকঠাক মতো কাজ করে না। আপনি নিজের প্রতি যত্নশীল হবেন মিস্টার চৌধুরী। ডাক্তার শ্রবণের দিকে তাকান। শ্রবণের চোখ মুখ আগের মতোই গম্ভীর হয়ে আছেন। গম্ভীর স্বরে বলে, বলুন। আপনার ওয়াইফের দিকে খেয়াল রাখবেন। মা সুস্থ থাকলেই বাচ্চা সুস্থ থাকবে। আপনার ওয়াইফের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। ওনার খাবারের প্রতি নজর রাখবেন। নিয়মিত পুষ্টিকর শাক সবজি খাবার নিশ্চিত করবেন। কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। শ্রবণ চুপ করে থাকে। ডাক্তার একটা পেপারে খসখস করে কিছু লিখে শ্রবণের দিকে এগিয়ে দেন। এই ঔষধগুলো খাওয়াবেন। মা আর বাচ্চা সুস্থ সবল থাকবে। খাবার আর শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। শীত মৌসুম চলে আসছে। শীতের মধ্যে ঠান্ডা পানি কম ধরবেন। বেলা 12টার মধ্যে গোসল সেরে ফেলবেন। ঘুম, খাওয়া দাওয়া আর নিজের প্রতি যত্ন কোনোটাতেই যেন অনিয়ম না হয়। ডাক্তার রিপোর্টগুলো শ্রবণের হাতে দিয়ে বেরিয়ে যান। নার্স দাঁড়িয়ে রইলেন স্যালাইন শেষ হওয়ার অপেক্ষায়। সোহা ভয়ে আর শ্রবণের দিকে তাকাচ্ছে না। শ্রবণ আজকে শ্রবণকে কাঁচা চিবিয়ে খাবে, নয়তো পিস পিস করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। হাসান শ্রবণের পাশে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, কংগ্রেচুলেশন ভাই। শ্রবণ চুপ, হাসানের দিকে তাকায়ও না। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে এই ছেলের? হসপিটালের বিল পরিশোধ করে সোহাকে নিয়ে বেরিয়ে আসে শ্রবণ। গাড়িতে উঠে বসতে গেলে হাসান বলে, ঔষধগুলো নিয়ে যা একেবারে। এখানেই তো দোকান আছে। কিসের ঔষধ? কিসের ঔষধ মানে? তোর বউ বাচ্চাকে সুস্থ রাখার ঔষধ। ডাক্তার কি বললেন শুনিসনি? কিসের বাচ্চা? কোনো বাচ্চা থাকবে না, হবে না কোনো বাচ্চা। কী সব বলছিস? খুশির চোটে পাগল হয়ে গেলি নাকি? ঠিকই আছি আমি। সোহার দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, এই কুত্তার বাচ্চা, কি বলেছিলাম ভুলে গেছিস? পেটে বাচ্চা আসলো কিভাবে? সোহা কেঁদে ফেলেছে প্রায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, আমি বুঝতে পারছি না কিছুই। এই শয়তানের বাচ্চা, তুই বুঝতে না পারলে কে বুঝতে পারবে? এই শ্রবণ, কি হয়েছে তোর? বাবা হচ্ছিস, খুশি হবি তা না, উল্টো ওর সঙ্গে এমন ব্যবহার করছিস। আর বকছিস কেন এভাবে? বাবা হতে চেয়েছে কে? আমি বলেছি আমি বাবা হব? একটু চুপ করে বল। এই হসপিটালে অপারেশন করে না? শ্রবণের কথা শুনে চমকে ওঠে হাসান। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময়ে বিমূঢ় হয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে সোহা। হাসান শ্রবণের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এই শ্রবণ, তুই ঠিক আছিস তো নাকি? এসব কি বলছিস? শ্রবণ হাসানের হাত সরিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি আর ঠিকই বলছি। না, তুই ঠিক নেই। খুশির চোটে পাগল হয়ে উল্টাপাল্টা বকছিস। গাড়িতে বস, আমি তোদের পৌঁছে দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই, আমি ড্রাইভ করতে পারবো, তুই ফিরে যা। শ্রবণ ড্রাইভিং সিটে উঠে বসে।
সোহা আগে থেকেই ফ্রন্ট সিটে বসে আছে, কাতর চোখে তাকায় হাসানের দিকে। সোহার চেহারা দেখে হাসানের ভীষণ মায়া হচ্ছে। শ্রবণের কি হয়েছে এটাই বুঝতে পারছে না, এই ছেলে এমন করছে কেন। হাসানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সোহার দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। হাসান শ্রবণের দিকে তাকে বলে, এই শ্রবণ, উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু, ভাবিকে কিছু বলবি না, করবিও না। সোহার দিকে তাকে বলে, ভয় পেও না, আমি দেখছি। শ্রবণ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ সামনের দিকে দৃষ্টি রেখেই হিসিয়ে বলে, আমার কথা তোর চামড়া দিয়ে ঢোকেনি তাই না? আমি এতবার বলার পরেও তুই আমার কথা অমান্য করার সাহস দেখিয়েছিস। সোহা শব্দ করে কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার এনে দেওয়া সবগুলো পিলই খেয়েছি। বুঝতে পারছি না তারপরেও কিভাবে বাবু পেটে আসলো। যেভাবে আসুক কিভাবে বের করতে হবে এটা বোঝা হয়ে গেছে আমার। শ্রবণের কথা শুনে ভয়ে আতঙ্কে আবারও কেঁপে ওঠে সোহা। আপনা আপনি ডান হাতটা নিজের পেটের উপর চলে আসে। ওদের সঙ্গে কি করবে শ্রবণ? শ্রবণের গাড়ি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই সোহা গাড়ি থেকে নামার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। শ্রবণ দরজা লক করে দিয়েছে সবগুলো। ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায় ভয়ে ভয়ে। শ্রবণের চাহনি এখনই ওকে ভস্ম করে দিতে চাইছে। শ্রবণ দরজা খুলে দিতেই সোহা নেমে দাঁড়ায়। শ্রবণ গাড়ি পার্ক করে রেখে সোহার হাত ধরে এক প্রকার টেনে হিসড়ে নিয়ে যেতে শুরু করে লিফটের দিকে। শ্রবণের সঙ্গে হেঁটে পেরে উঠছে না সোহা। লিফটের সামনে এসে দেখে লিফট উপরে রয়েছে। সোহার হাত ধরে রেখে সিঁড়ির দিকে পা বাড়ায়। সিঁড়ির দিকে আগাতে দেখে সোহার গলা শুকিয়ে কাঠ। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখন? এমনিতে অসুস্থ, আবার প্রেগন্যান্ট। এতগুলো সিঁড়ি বেয়ে উঠে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আরও। মাথা ঘুরছে, এখনও 2 তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে উঠেছে সোহা। আর উঠতে পারছে না। এত দ্রুত সিঁড়ি বেয়ে ওঠা যায়? একটু আস্তে হাঁটো, আমি এত দ্রুত হাঁটতে পারছি না। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের চাহনি যেন বলে দিচ্ছে, তোকে এভাবেই হাঁটতে হবে। সোহাকে টেনে হিসড়ে নিয়ে আবার উপরে উঠতে শুরু করে শ্রবণ। অল্প কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে শক্ত হয়ে দাঁড়ায় সোহা। শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি এভাবে উঠতে পারবো না। তুমি বাবুকে মারার জন্য আমাকে এভাবে উপরে তুলছ তাই না? শ্রবণ আরও শক্ত করে চেপে ধরে সোহার হাত। সোহার মনে হচ্ছে শ্রবণের হাতের মুঠোয় থাকা হাতের হাড় এখনই মটমট করে ভেঙে যাবে। চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ওষ্ঠ জোড়া তীর তীর করে কাঁপছে। জড়ানো গলায় বলে, মাথা ঘুরছে আমার, একটু আস্তে হাঁটো। শ্রবণ কিছু বলতে গিয়েও থেমে যে সোহাকে আগের মতোই টেনে নিয়ে উপরে উঠতে শুরু করে। পুনঃ 5 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠে সোহার অবস্থা নাজুক। মাথা তো ঘুরছেই, সঙ্গে ওর চোখ জোড়াও ঘোলা হয়ে এসেছে। চারপাশে সব ঝাপসা দেখছে, আর এক কদমও হাঁটতে ইচ্ছে করছে না। একটা মানুষ এত নির্দয় কিভাবে হয়? নিজের বউ বাচ্চার প্রতি এ কেমন আচরণ? একটা বাবু হলে কি হবে? বাবু নিয়ে এত সমস্যা কেন? ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে সোহা আগে আগে বেডরুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ দরজা লক করে রুমে আসে। সোহা বিছানায় বসে আছে। শ্রবণকে দেখে সোহা ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রবণ ঝড়ের বেগে ওর সামনে এসে দাঁড়ায়। চোয়াল শক্ত করে চেপে রাগে ফোঁস করতে করতে বলে, কি বলেছিলাম তোকে, আর তুই কি করেছিস? সোহা শ্রবণের হাত সরিয়ে দেয়, শক্তি প্রয়োগ করে। কাঁদতে কাঁদতে বলে, বিয়ের পর থেকে তোমার কথা মতোই তো চলেছি। যখন যা বলছো সেটাই করেছি। তোমার এনে দেওয়া সবগুলো পিল খেয়েছি। খেলে পেটে বাবু আসলো কিভাবে? এই কুত্তার বাচ্চা, আমাকে পাগল পেয়েছিস তুই? পিল না খেয়ে ফেলে দিয়ে এখন বলছিস খেয়েছি? খোদার কসম বিশ্বাস করো, আমার কথা, পিল ফেলিনি একটিও। একদিনও গ্যাপ যায়নি। তারপরেও বাবু কিভাবে পেটে এসেছে আমি জানি না। আগামীকাল অ্যাবর্শন করতে নিয়ে যাব, এই কথা মস্তিষ্কের ভেতর গেঁথে রাখ। কেন এমন করছো? ও তো আমারই সন্তান, ও তো তোমারই সন্তান, তোমারই রক্ত। ওকে কেন মারতে চাইছো? ও আসুক না দুনিয়ায়,
ওকে খাওয়াতে পড়াতে পারবে না এমন তো নয়, টাকা পয়সা তো কম নেই তোমার, একটা বাবু হলে সমস্যা কোথায়? অনেক সমস্যা, তোকে এত তো কিছু বলতে পারবো না, বাবু হবে না এটাই শেষ কথা। সোহার গলাস্বর কিছুটা কঠোর হয়। শ্রবণের চোখে চোখ রেখে শক্ত গলায় বলে, আমি বাবুকে মারতে দেব না। তুমি বাবা হয়ে ওকে মারতেই পারো, কিন্তু মা হয়ে আমি ওকে মারতে পারবো না। যদি মারতেই হয় আমাকে মেরে ফেলো, দুজনেই একসাথে মরে যাব। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলছিস? খপ করে সোহার গলা চেপে ধরে শ্রবণ। সোহা শ্রবণের চোখের দিকে তাকিয়ে থাকে, কষ্ট হলেও মুচকি হাসে। ওর হাসি দেখে অবাক না হয়ে পারে না শ্রবণ, আপনা আপনি ছেড়ে দেয় গলা। ছাড়া পেয়ে খুক খুক করে কেসে ওঠে সোহা। ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি মুছতে মুছতে শ্রবণের দিকে তাকিয়ে বলে, ছেড়ে দিলে কেন? মেরে ফেলো আমাদের, মুক্তি পেয়ে যাই তোমার আর এই স্বার্থপর দুনিয়ার কাছ থেকে। শ্রবণ সোহার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, কান খুলে শুনে রাখ, তোর মুক্তি নেই আমার কাছ থেকে। সোহা শ্রবণের হাত সরিয়ে ওর শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, তাহলে কেন নিজের সন্তানকে খুন করতে চাইছ? আমরা চাইনি, তারপরেও তো আমাদের মাঝে এসেছে ও। যখন এসেছে তখন থাকুক না আমাদের মাঝেই। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই তো এসেছে। তুমি কেন নিষ্পাপ জীবনটাকে মেরে পাপ করতে চাইছ? আমাকে মেরে ফেলো, কিন্তু আমি ওকে মারতে দেব না, ওকে আমি নিজের কাছ থেকে আলাদা করব না। শ্রবণ সোহার হাত টেনে বিছানা থেকে নামানোর চেষ্টা করে বলে, ওঠ, এখনই অপারেশন করতে যাব। সোহা শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে শ্রবণের দুই পা জড়িয়ে ধরে বসে পড়ে নিচে। সোহা জানে কঠোর হয়ে কোনোভাবেই শ্রবণকে দমানো বা বোঝানো যাবে না। সোহা এটাও জানে চাইলেও শ্রবণকে ছেড়ে যেতে পারবে না, শ্রবণ নিজেই ওকে যেতে দিবে না। শ্রবণের হাঁটুর সঙ্গে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এত নির্দয় হইও না, বাবা হয়ে নিজের সন্তানকে কিভাবে মারতে চাইছ? এত দয়ামায়াহীন কিভাবে হচ্ছ? তোমার কাছে আমার প্রথম আর শেষ চাওয়া, আমার সন্তানকে কেড়ে নিও না আমার কাছ থেকে। পাস আর আমার, তোমার কাছে আমাদের সন্তানের জান ভিক্ষা চাইছি আমি। ওকে তুমি দুনিয়ায় আসতে দাও, বেঁচে থাকলে তোমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আজকের এই কাজের জন্য একদিন তুমি ভীষণ আফসোস করবে। এমন কিছু করো না যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। পা ছাড়তে বলেছি আমি। সোহা কিছু বলার আগেই পরপর কলিং বেল বাজতে শুরু করে। দুজনেই তাকায় দরজার দিকে, কে এসেছে, এভাবে বেল বাজাচ্ছে কেন? পা ছাড়। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে পা ছেড়ে দেয়। শ্রবণ গালি দিতে দিতে দরজার দিকে এগিয়ে যায়। সোহা নিচ থেকে উঠে বিছানায় বসে পেটের ওপর হাত রেখে বলে, তোমার বাবা পাগল হয়ে গেছে, ওকে আমি কিভাবে বোঝাবো, শান্ত করব? শ্রবণ দরজা খুলে দেখে সামাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। নাতির মুখের দিকে তাকিয়ে সামাদ চৌধুরী বলেন, কেমন আছো দাদু ভাই? শ্রবণ গম্ভীর থমথমে গলায় বলে, ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ভেতরে আসতে দেবে না নাকি? শ্রবণ পথ ছেড়ে দাঁড়ায়। সামাদ চৌধুরী ভেতরে প্রবেশ করেন। শ্রবণ দরজা লাগিয়ে পেছনে ফিরতেই সামাদ চৌধুরী নাতিকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত হয়ে বলেন, বাবা হওয়ার জন্য অভিনন্দন দাদু ভাই। কে বলল তোমাকে? যেই বলুক শুনেছি। হাসান বলেছে। সোয়া কোথায়? শ্রবণকে ছেড়ে বেডরুমের দিকে এগিয়ে যান সামাদ চৌধুরী। শ্রবণের আগে নিজের মাথার চুল দুই হাতে খামচে ধরে। হাসানের গোষ্ঠীর পিন্ডি চটকাতে চটকাতে রুমের দিকে আগায়। সামাদ চৌধুরী রুমে এসে সোহার সামনে দাঁড়ান। সোহা দাদার মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সামাদ চৌধুরী নাতনির পাশে বসে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বলেন, শান্ত হও দাদু ভাই, কিছু হবে না, আমি শ্রবণকে বোঝাবো। সোহা শান্ত হতে পারে না। সামাদ চৌধুরী শ্রবণের দিকে তাকান। শ্রবণ রাগে লাল হয়ে তাকিয়ে আছে। নাতনিকে শান্ত করার চেষ্টা করতে করতে শ্রবণের দিকে তাকিয়ে বলেন, এসব কি দাদু ভাই? এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি নিজের সন্তানকে কেন মারতে চাইছ? কোনো সন্তান চাই না আমার। চাইবে না বলেই একটা প্রাণ কেড়ে নেবে? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত তোমার। এমন কথা কিভাবে বলছো? যেভাবে শুনছো তুমি সেভাবে বলছি। কেন মারতে চাইছো? বাচ্চাটা কোনো ক্ষতি করেছে তোমার? তুমি নিজের বাবাকে ঘৃণা করো, অথচ নিজে এখন
নিজের সন্তানকে খুন করার মতো ঘৃণিত কাজ করতে চাইছো। তোমার বাবা তো তবুও তোমাকে বাঁচিয়ে রেখেছে, তুমি তো তাও রাখতে চাইছো না। পৃথিবীতে আসার আগে অস্তিত্ব মুছে দিতে চাইছো একটা প্রাণের। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি মানছো তুমি তোমার বাবার মতো একজন বাবা হবে? শ্রবণ চুপ করে থাকে। সামাদ চৌধুরী সোহাকে ছেড়ে শ্রবণের কাছে এগিয়ে আসেন। শ্রবণের দুই কাঁধ দুই হাতে ধরে বলেন, তুমি নিজেকে, সোহাকে আর তোমাদের দুজনের সন্তানকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দাও। পুরো দুনিয়াকে দেখিয়ে দাও তুমি তোমার বাবার মতো বাবা নয়। তুমি বেটার নও, বেস্ট একজন বাবা আর হাজব্যান্ড। তোমার বাবা তোমার মাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার জীবন নষ্ট করেছে। এর মাসুল কি তোমার স্ত্রী সন্তান ডিজার্ভ করে? তুমি যদি এমন করো তাহলে তোমার আর তোমার বাবার মধ্যে পার্থক্য কোথায়? শ্রবণ একটা কথা বলে না, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সোহার দিকে তাকিয়ে দেখে ওদের দিকে তাকিয়ে হেসকি তুলে কাঁদছে। দাদু ভাই, এখনো সময় আছে, ভুল থেকে বেরিয়ে আসো। তুমি কি ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছো আমি জানি না। আমি শুধু চাই এই ভুল করো না তুমি। আমাদের এমন কিছু করা উচিত নয় যার জন্য পরে আফসোস করতে করতে শেষ হয়ে যেতে হয়। শ্রবণ একদম নিশ্চুপ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে প্রবেশ করে ধারাম করে দরজা লাগায়। সোহা আর সামাদ চৌধুরী সহ পুরো ফ্ল্যাট কেঁপে ওঠে। ভেতরে কি যেন আশ্রে ফেলছে, বাইরে থেকে স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছে দুজন। সোহা দাদার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝরঝর করে কেঁদে ওঠে। সামাদ চৌধুরীর নাতনির কাছে এগিয়ে আসেন। আবার ওনার এই শান্তশিষ্ট সহজ সরল ভীতু নাতনিটা কিভাবে শ্রবণের সঙ্গে সংসার করছে তা সোহা আল্লাহ তাআলা ভালো জানেন। একজনের ভালো করতে চেয়ে আরেকজনের ক্ষতি করছেন না তো? সোহা দাদার দুই হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদা ভাই আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি থাকবো না আর এখানে। তোমার নাতি মেরে ফেলবে আমাদের। কিছু হবে না দাদু ভাই, ভয় পেও না। তুমি জানো না ওর অনেক রাগ, তুমি চলে গেলেও আমাদের মেরেই ফেলবে। আমি থাকবো না এখানে, কিছু করবে না। তুমি ওকে ভার্সিটির রেগিংয়ের কথা বলার পর ও বাড়িতে গিয়েছিল না, সেদিন চর মেরেছিল, গলা চেপে ধরেছিল, বালতিতে চুবিয়ে মেরেই ফেলেছিল প্রায়। তোমার সঙ্গে এসব কখন করেছিল? দুপুরের পর। তুমি এসব ওকে বলো না কোনোদিন দাদা ভাই। আজকে এত কিছু বললে ওয়াশরুমে ঢোকে কেমন করলো তুমি তো শুনলেই। আমি থাকবো না এখানে, আমাকে নিয়ে চলো প্লিজ। ওকে আর কোনো কিছু বলো না, ও আমাকে মেরেছিল, এটা আমি তোমাকে বলেছি, এটাও কোনোদিন মনের ভুলে বলবে না ওকে। সামাদ চৌধুরী নাতনিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলে দিতে শুরু করেন। এসি বন্ধ রয়েছে। সোহা ঘেমে একাকার, কাঁদতে কাঁদতেও নাজেহাল অবস্থা। সামাদ চৌধুরী নাতনির গাল মুছিয়ে দিতে দিতে বলেন, হিজাব খোলো, ঘেমে গেছো তো। দাদা ভাই আমাকে এখান থেকে নিয়ে চলো, দূরে কোথাও লুকিয়ে রাখো যেন তোমার নাতি খুঁজে না পায়। হ্যাঁ নিয়ে যাব, কান্না বন্ধ করো। বিছানা ছেড়ে উঠে এসি রিমোট খুঁজে এসি অন করেন। জগ থেকে গ্লাসে পানি ঢেলে সোহার হাতে দেন খাওয়ার জন্য। সোহা পানি পান করে হিজাব খুলে ফেলে। অনেক গরম লাগছে, মাথা ঘুরছে, এখনও বসে থাকতে বহু কষ্ট হচ্ছে। এখন কাত হয়ে শুয়ে পড়ে, হেসকি তুলে কাঁদছে। এখনও সামাদ চৌধুরী দাঁড়িয়ে রইলেন, ভাবছেন অনেক কিছু। আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় শ্রবণ। বিছানায় শুয়ে বসে থাকা বউ আর দাদার দিকে একবার তাকিয়ে কাভার্টের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে ট্রাউজার বের করে পরে নেয়। টি শার্ট পরতে পরতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। সামাদ চৌধুরী বিছানা ছেড়ে উঠে শ্রবণের কাছে এগিয়ে আসেন, শান্ত স্বরে বলেন, সোহাকে আমার সঙ্গে নিয়ে যাই, কিছুদিন থেকে আসবে ওই বাড়িতে। শ্রবণ শান্ত দৃষ্টিতে তাকায় দাদার মুখের দিকে, শান্ত স্বরেই বলে, নিয়ে যাও। সামাদ চৌধুরী আর সোহা দুজনেই অবাক হয়ে গেছে শ্রবণের কথা শুনে। সামাদ চৌধুরী আবার বলেন, আমি কিন্তু সিরিয়াস হয়ে বলছি দাদু ভাই। শ্রবণ চুল ব্রাশ করতে করতে বলে, তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মজা করছি? সত্যি নিয়ে যাব, যাও। সোহা শোয়া থেকে উঠে বসেছে। সামাদ চৌধুরী সোহার দিকে তাকিয়ে বলেন, সোহা চলো আমার সঙ্গে। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়, শ্রবণ ওর দিকে তাকিয়ে আছে, শান্ত স্বরে বলে, যা। সোহা বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, দাদা ভাই যাব না, তুমি চলে যাও। শ্রবণ তো যাওয়ার পারমিশন দিয়েছে। সোহা পেছন ফিরে তাকায় দুজনের দিকে, জোরপূর্বক ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলে, থাক, যাব না।
ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সোহা। শ্রবণ দাদার আড়ালে মুচকি হাসে। সোহা পেছন ফিরে তাকায় দুজনের দিকে, জোরপূর্বক ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলে, থাক, যাব না। ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সোহা। শ্রবণ দাদার আড়ালে মুচকি হাসে। মুখে বলেছে বলেই কি যেতে দিত নাকি? ও তো শুধু এটাই দেখছিল সোহা ওই বাড়িতে যাওয়ার মতো দুঃসাহস দেখায় কিনা। সোহা আয়নার দিকে তাকে নিজেকে দেখে। শ্রবণ মুখে তো বলল যেতে, তবে ওর চোখ দুটো স্পষ্ট করে নিষেধ করছিল না যাওয়ার জন্য। শ্রবণের সঙ্গ ছাড়া ওর এই ফ্ল্যাটের বাইরেও পা রাখা নিষেধ। ফ্লোরের দিকে তাকে দেখে শ্যাম্পুর বোতল, ফেস ওয়াশ, বডি ওয়াশ সহ যত যা ছিল সব ছুঁড়ে ফেলে লণ্ডভণ্ড করে রেখেছে। কিছুক্ষণ স্থির হয়ে তাকে রইল ফ্লোরের দিকে। ছুঁড়ে ফেলার ইচ্ছে ছিল ওকে, কিন্তু ওকে তো ছুঁড়ে ফেলতে পারেনি, তাই এগুলোকে ছুঁড়ে ফেলে রাগ কমিয়েছে বোধ হয়। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে সোহা। গোসল করতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু এখন গোসল করতে ইচ্ছে করছে না। এখন বিশ্রাম নিক, সন্ধ্যার পর না হয় গোসল করবে, একটু ভালো লাগবে। শ্রবণ ফোন আর ওয়ালেট ওয়াশরুমে রেখেই চলে এসেছিল। ফোন আর ওয়ালেট ড্রেসিং টেবিলের ওপর রাখে। শ্রবণের দিকে চোখ পড়তেই দেখে শ্রবণ ওর পেটের দিকে তাকিয়ে আছে। সোহা দ্রুত ওড়না টেনে পেটের সামনে নিয়ে আসে। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে সোহা দ্রুত দৃষ্টি লুকিয়ে বিছানার দিকে এগিয়ে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে। আবার এত খারাপ লাগছে এখন বলে বোঝানোর মতো না। শ্রবণ রুম থেকে বেরিয়ে যায়। সামাদ চৌধুরী বিছানার কাছে এগিয়ে এসে বলেন, সোহা দাদু ভাই যাবে না? সোহা চোখ মেলে তাকায়, দুর্বল স্বরে বলে, না দাদা ভাই। শ্রবণকে ভয় পাচ্ছ? 2-1 দিনের জন্য গিয়ে কি হবে? সারা জীবনের জন্য যদি নিয়ে যেতে পারো তাহলে নিয়ে চলো। আর কোনো কথা বাড়ান না সামাদ চৌধুরী। উনি চান না সোহা আর শ্রবণ সারা জীবনের জন্য আলাদা হয়ে যাক। পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা ওষুধের প্যাকেট বের করে এগিয়ে দিয়ে বলে, এটা রাখো, রাতে মনে করে শ্রবণকে একটা খেতে দিও। কি এগুলো? শ্রবণের প্রশ্নে দরজার দিকে তাকান সামাদ চৌধুরী। শ্রবণের হাতে ঠান্ডা পানির বোতল। সোহাও তাকায় শ্রবণের দিকে। সোহা চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নেয় সোহা। সামাদ চৌধুরী শ্রবণের দিকে ঘুরে দাঁড়িয়ে বলেন, তোমার ঘুমের ওষুধ? তোমার নাকি ঘুমের সমস্যা হচ্ছে আবার? লাগবে না, নিয়ে যাও। কেন লাগবে না? রাতে শোয়ার আগে মনে করে একটা খেয়ে নিও। ঔষধের প্যাকেটটা সেন্টার টেবিলের উপর রাখেন। শ্রবণের কাছে এগিয়ে এসে বলেন, সোহাকে আর কোনো ভয়ভীতি দেখিও না, বকাবকি করো না মেয়েটাকে। কত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, একটা বাচ্চার জন্য হাহাকার করে। আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন না চাইতে, তার কদর করো। ভালো বাবা হও, ভালো স্বামী হও। দোয়া রইল তোমাদের 3 জনের জন্য। সব সময় ভালো থাকো তোমরা। শ্রবণ চুপচাপ শোনে সব কথা। সামাদ চৌধুরী শ্রবণের কাঁধে হাত রেখে বলেন, এমন কোনো ভুল করো না যার জন্য আফসোস করতে হবে সারা জীবন। আসছি, ভালো থেকো তোমরা। সামাদ চৌধুরী দরজার দিকে এগিয়ে যান। শ্রবণ এগিয়ে গিয়ে দরজা খুলে দাদাকে বিদায় দিয়ে দরজা লক করে রুমে ফিরে আসে। সোহা উল্টো ফিরে কাত হয়ে শুয়ে আছে। শ্রবণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। হাতে থাকা পানির বোতলটা রেখে বিছানায় উঠে বসে। হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকিয়ে থাকে পলকহীন। কিছু একটা ভেবে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় শ্রবণ। ড্রেসিং টেবিলের সামনে এসে ফোন আর ওয়ালেট ট্রাউজারের পকেটে ভরে নেয়। গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হওয়ার আগে বিছানার দিকে তাকিয়ে বলে, এই জঙ্গলির বাচ্চা, বিছানা থেকে নেমে গোসল করে ফ্রেশ হয়ে আয়। আমি ফিরে এসে যেন না দেখি তুই এভাবে শুয়ে আছিস। কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যায় শ্রবণ। সোহা গাল মুছতে মুছতে শোয়া থেকে উঠে বসে। মাথা এখনও ঠিক হয়নি। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে কাভার্ড থেকে ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। 20-25 মিনিট পরেই রুমে ফিরে আসে শ্রবণ। সোহা মাত্রই গোসল সেরে বেরিয়ে এসেছে। চুলে এখনও টাওয়াল পেঁচানো, চোখ মুখ মলিন আর দুর্বল দেখাচ্ছে। শ্রবণের দিকে একবার তাকিয়ে বিছানার কাছে এগিয়ে আসে আবার শোয়ার জন্য। ওর মতিগতি বুঝতে পেরে শ্রবণ গম্ভীর স্বরে বলে, খিদে পেয়েছে আমার, খাবো। সোহা ঘুরে তাকায়। চুল থেকে টাওয়াল খুলে টুলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে যায় ধীর পায়ে হেঁটে। শ্রবণ হাতের প্যাকেটটা সেন্টার টেবিলের ওপর রাখে। প্যাকেট থেকে ফোন আর বের করে চার্জে লাগায়। ওয়ালেট আর গাড়ির চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে।
সোহার মুখের দিকে তাকিয়ে বলে, সকালে খাসনি? সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায় মৃদু স্বরে বলে, দেরি হয়ে যাচ্ছিল দেখে আর খাইনি, ভেবেছিলাম ফিরে এসে খাবো। শ্রবণ চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে। সোহা মিনমিন করে বলে, আর এমন হবে না। শ্রবণ চেয়ার টেনে বসে। সোহা বিরিয়ানির প্লেট শ্রবণের সামনে দেয়। ছোট একটা বাটিতে মাংসের তরকারি ঢেলে সামনে রাখে, গ্লাসে পানি ঢেলে দিয়ে নিজেও বসে খাওয়ার জন্য। গতরাতে ভালোভাবে খায়নি, সকালে শুধু 2টা ডিম খেয়েই চলে গিয়েছিল ভার্সিটিতে। তারপর থেকে তো এখন পর্যন্ত না খাওয়াই রয়েছে। শ্রবণ এখন বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে, যদিও দুপুরে মাজেদা আন্টি রান্না করে রেখে গেছেন। শ্রবণ বাইরে যাওয়ার আগে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে দেখে গেছে কি কি রান্না করা হয়েছে। তখনই সোয়ার জন্য রাখা নাস্তার প্লেট দেখেছে। ডিম 2টা বাদে বাকি সব প্লেটেই রয়েছে। প্লেট দেখে বুঝতে পেরেছিল সোহা সকালে নাস্তা করেনি, আর এই জন্যে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। গতরাতে ভালোভাবে খায়নি, সেটাও নজরে পড়েছিল রাতেই। খেতে খেতে শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। সোহাও তখনই মুখ তুলে তাকায়। শ্রবণকে তাকিয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে মুখ নামিয়ে নেয়। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকেই খাওয়া চালিয়ে যায়। মন মেজাজ খারাপ হয়ে থাকায় বেশ কিছুদিন ধরে সোহার দিকে সেভাবে তাকানো হয় না। তাকালে হয়তো সোহার চেহারার পরিবর্তন চোখে পড়তো আগেই। মাংসের বাটিটা সোহার সামনে এগিয়ে দেয় নীরবে। সোহা শ্রবণের মুখের দিকে একবার তাকিয়ে বাটি থেকে 2 পিস মাংস তুলে নেয় নিজের প্লেটে। বিরিয়ানিতে মাংস আছে, আর কত মাংস খাবে। ধীরে ধীরে নিজের খাওয়া শেষ করে সোহা। ভীষণ খিদে পেয়েছিল। শ্রবণ নিজেও খাওয়া শেষ করে চেয়ারেই বসে আছে। দুপুরে রান্না করা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয়। টেবিলের কাছে এগিয়ে এসে দেখে শ্রবণ ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। অন্যদিন খাওয়া শেষ করে সোহাকে একা ফেলে রুমে চলে যায়। সোহা ডাকলেও দাঁড়ায় না। ডাইনিং টেবিলে গুছিয়ে রাখতে নিলে শ্রবণ গম্ভীর স্বরে বলে, এসব করতে হবে না, সকালে আন্টি এসব করে দেবে। সোহা না গুছিয়ে রেখে দেয়। শ্রবণ পকেট থেকে এক হাত বের করে ইশারায় কাছে ডাকে সোহাকে। ভয়ে ভয়ে এগিয়ে আসে সোহা। কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায় শ্রবণের সামনে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে সোহার 2 চোখ বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রবণ পলকহীন তাকিয়ে থাকে সোহার মুখের দিকে। ওরও ভালো লাগছে না, মস্তিষ্কের ভেতর যন্ত্রণা হচ্ছে, বুকের ভেতর কেমন করছে। শ্রবণ এক কদম আগায় সোহার দিকে। ডান হাত সোহার পেটের দিকে বাড়তেই সোহা খপ করে শ্রবণের হাতটা চেপে ধরে 2 হাতে। কেঁদে ফেলে অনুরোধ করে বলে, প্লিজ আঘাত করো না পেটে। শ্রবণ গম্ভীর থমথমে গলায় বলে, কিছু করব না, হাত ছাড়। সত্যি করবে না তো? না, করব না। সোহা শ্রবণের হাত ছেড়ে দেয়। শ্রবণ সোহার তলপেটের উপর হাত রাখে আলতোভাবে। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ খেলে যায়। বুকের ভেতর ভিন্ন অনুভূতি জাগে। সোহার মুখের দিকে তাকায়। সোহা নিজের পেটের দিক থেকে দৃষ্টি সরিয়ে শ্রবণের মুখের দিকে তাকায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, তুমি বাবুর কোনো ক্ষতি করবে না তো? না। সত্যি? সোহা খুশি হয়ে কেঁদে ওঠে। এবার শ্রবণকে টেনে এনে নিজের বুকে জায়গা দেয়। সোহা শ্রবণের বুকে মুখ গুজে আরও জোরে কেঁদে ওঠে, ওকে জড়িয়ে ধরে। শ্রবণ সোহার ভেজা চুলের ভাঁজে হাতগুলি আদর করে। সোহা নিজেকে শান্ত করতে পারে না, কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দেয়। শ্রবণ ওকে এক হাতে আগলে ধরে রাখে। সোহা বুকে মুখ গুজে রেখে কাঁদতে কাঁদতে থেমে থেমে বলে, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তোমার কথা মতোই চলেছি, সবগুলো পিল নিয়ম করেই খেয়েছিলাম। শ্রবণ চুপ করে থাকে। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ রসকসহীন গলায় বলে, এখন থেকে সময় মতো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবি। আবার অসুস্থ হলে তুলে নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আচ্ছা, দাদাভাই যেতে বললো, গেলি না কেন? তো তুমি তো যেতে বলনি। 3 বার বলেছি। আমাকে একবার বলেছি তো। ভালোভাবে তো বলনি। কীভাবে বলেছি? যেভাবে তাকে বলেছে। যদি যেতে নিতাম তাহলে রুম থেকে বের হওয়ার আগেই তো ঠ্যাং ভেঙে দিতে। বোকা সোহার মাথায় তাহলে বুদ্ধি গজিয়েছে দেখা যাচ্ছে। আমার সঙ্গে থাকতে থাকতে একটু উন্নতি হয়েছে তোর। যাই হোক, তুই যদি আজ যেতি তাহলে তোর ঠ্যাং নয়, ঘাট ধরে ঘাটটাই ভেঙে দিতাম। সোহা চুপ করে থাকে। 3 মাস পেরিয়ে গেছে। শ্রবণের সঙ্গে রয়েছে
এই 3 মাসে এই বদ ছেলেকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে ওর। মুখে এক কথা, চোখে আর এক কথার, পেটের মধ্যে তো জিলাপির প্যাঁচ। ঔষধ এনেছি। সোহা শ্রবণকে ছেড়ে রুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ ওর পেছন পেছন রুমে প্রবেশ করে। সোহা প্যাকেট খুলে ওষুধ বের করে। শ্রবণ বলে দেয় কোনটা কখন আর কতবার খেতে হবে। সোহা নিজের ওষুধ খেয়ে শ্রবণের ঘুমের ওষুধ খুলে দিয়ে ওর দিকে বাড়িয়ে দেয় পানি সহ। বিনা বাক্যে ওষুধটা খায় শ্রবণ। সোহা আর একটু পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে। এখন একটু আরাম লাগছে, আবার ঘুমও পাচ্ছে। শ্রবণ লাইট অফ করার জন্য হাত বাড়ে, তখনই ওর ফোন শব্দ করে কেঁপে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে কল কেটে যায়। কয়েক সেকেন্ড পর আবার শব্দ করে কেঁপে ওঠে। চার্জ থেকে খুলে ফোন হাতে ব্যালকনির দিকে আগায়। রিসিভ করে কানে ধরে কোনো কথা বলে না। হাসান ওপাশ থেকে হ্যালো হ্যালো করে চলেছে। হ্যালো শ্রবণ, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, এই কথা বলছিস না কেন? শ্রবণ গম্ভীর স্বরে বলে, বল কি হয়েছিল, কথা বলছিলি না কেন? বল কি বলবি? কেমন আছিস? মরিনি। খেয়েছিস? হ্যাঁ। রেগে আছিস আমার উপর? না। দেখ ভাই, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, রাগ করিস না। শ্রবণ চুপ করে থাকে। হাসান আবার বলে, সোহা মানে ভাবি এখন কেমন আছে? ভালো। খেয়েছে? হ্যাঁ। ঔষধগুলো নিয়ে দিয়েছি। নিজের বউ বাচ্চার প্রতি খেয়াল রাখিস ভাই। ভাবির কিছু হয়ে গেলে তোর মতো কাউকে খুঁজে পাবি না এই জীবনে। ভাবির মতো তোকে কেউ বুঝবে না, এমন তোকে কেউ মেনে নিবে না। কি বলতে চাইছিস তুই? আমি কেমন? রাগী, জেদি, মেজাজি। রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারিস না, যা তা বলে ফেলিস আর কেঁদে করে ফেলিস। ভাবির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে জীবনেও তোর এসব সহ্য করতো না। শ্রবণ চুপ করে থাকে। সোহাকে যে ও বিয়ে করেছে এটাই তো বেশি। ওকে অন্য কোনো মেয়েকে কোনোদিন বিয়ে করতো নাকি? হাসান আবার বলেন, নিজের ভালো বুঝতে শিখ ভাই। বাচ্চাটার কোনো ক্ষতি করিস না। ও তোরই সন্তান, তোর রক্ত, তোর অংশ। নিজের ক্ষতি আর কত করবি? এখন তো নিজের ভালো কর। তোর কোনো কাজ নেই এখন? কেন? না থাকলে গিয়ে ঘুমার, আমাকে ঘুমাতে দে। এখনই ঘুমাবি? 8টা তো বাজেনি, বেজে যাবে। রাখলাম, ভালো থাকিস। এই শ্রবণ, শোন। শ্রবণ কল কেটে দিয়েছে। ব্যালকনি থেকে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে ফোনটা আবার চার্জে লাগায়। লাইট অফ করে শুয়ে পড়ে সোহার পাশে। এদিকে ফের সোহা ফিরে শোয়। শ্রবণ সোহার বাহুর ওপর মাথা রেখে ঘাড়ে গুজে জড়িয়ে ধরে। ঘুমের ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। সোহা আলতো হাতে শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। 10 মিনিটও পার হয় না, দুজনেই ঘুমিয়ে গেছে। দুজনকে দেখে কে বলতে পারবে মাত্র কয়েক ঘন্টা আগে দুজনের ওপর দিয়ে কি ঝড় গেছে। দুজনকে দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী কাপল ওরাই দুজন। সোহার হাত এখনো শ্রবণের চুলের ভাঁজে রয়েছে। শ্রবণ শক্ত হাতে জড়িয়ে ধরে আছে সোহাকে। হাত নরম করলেই যেন সোহা ওর কাছ থেকে দূরে চলে যাবে। দুজনে ধীরে ধীরে ফেলা শ্বাস আর এসির মৃদু শব্দ ব্যতীত কোনো শব্দ নেই। নির্জনতায় চেয়ে গেছে পুরো ফ্ল্যাট। শ্রবণ আর সোহা দুজনেই ঘুম থেকে উঠে 10টার পর। আজকে প্রথম দুজন একসঙ্গে এত লম্বা ঘুম ঘুমিয়েছে। শ্রবণ ঘুমিয়েছে ওষুধের প্রভাবে, আর গত দিনগুলোতে ঘুম না হওয়ার কারণে। সোহা ঘুমিয়েছে ক্লান্ত দুর্বল শরীর হওয়ার কারণে। শ্রবণ ঝিম ধরে বসে আছে। সোহা বিছানা ছেড়ে নেমে রুমের লাইট অন করে রেখে ওয়াশরুমে প্রবেশ করে। শরীর এখন অনেক ভালো লাগছে। ঘুমটা অনেক ভালো হয়েছে আজ। এক ঘুমের রাত পার হয়ে গেছে। একটানা এত লম্বা ঘুম বুদ্ধি হওয়ার পর কোনোদিন ঘুমায়নি সোহা। ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। শ্রবণ বিছানা ছেড়ে নেমে হেলে দুলে ওয়াশরুমে প্রবেশ করে। এত ঘুম ঘুমিয়েও মাথা ভার ভার হয়ে আছে। শ্রবণ ওয়াশরুমে প্রবেশ করার কিছুক্ষণ পর ওর ফোন বুম বুম শব্দ তুলে কেঁপে ওঠে। সোহা এগিয়ে এসে দাঁড়ায় ফোনের কাছে। সামাদ চৌধুরী কল করেছেন। ওয়াশরুমের দরজার কাছে এগিয়ে এসে বলে, শুনছো দাদাভাই কল করেছে। শ্রবণ দাঁত ব্রাশ করছিল। থুতু ফেলে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকে বলে, রিসিভ কর। সোহা ফোনের কাছে এগিয়ে আসতে আসতে কেটে যায়। ফোন থেকে চার্জারের কেবল খুলতেই ফোন আবার বেজে ওঠে। রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো দাদাভাই। সোহা, হ্যাঁ কেমন আছো? ভালো। খেয়েছো সকালে? খাবো, একটু আগেই ঘুম থেকে উঠলাম। তুমি নাস্তা করেছো? হ্যাঁ। শ্রবণ কোথায়? ওয়াশরুমে। শ্রবণ ওয়াশরুম থেকে বের হলে কল ব্যাক করতে বলো। আচ্ছা রাখছি তাহলে। কল কেটে দেন সামাদ চৌধুরী।
সোহা ফোন রেখে বিছানা গুছিয়ে নেয়, জানালার পর্দা সরিয়ে ব্যালকনির দরজা খুলে দেয়। বাইরের আলোয় আলোকিত হয় পুরো রুম। ব্যালকনিতে এসে দরজা লাগিয়ে দেয় আবার। বাইরে প্রখর রোদ, ঝিরঝির বাতাস বইছে। আকাশের দিকে তাকিয়ে তুলোর মতো সাদা মেঘের ভেলা উড়ে যেতে দেখতে পায়। নীল আকাশে সাদা মেঘ দারুণ দেখাচ্ছে। শ্রবণের ডাক শুনে পেছন ফিরে তাকায়, ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। দাদাভাই কি বলল? তোমাকে কল ব্যাক করতে বলেছে। ট্রাউজার পরা শেষ করে ফোনের কাছে এগিয়ে আসে, ফোন হাতে নিয়ে দাদার ফোনে কল করে। দাদাভাই বলো। একটা কথা বলতাম, রাগ করবে না তো? কি কথা? অনিমা সোহার সঙ্গে কথা বলতে চাইছে, রাত থেকে অনেক রিকোয়েস্ট করেছে সোহার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। সোহা বিছানায় বসে আছে, চুপচাপ মাথা নিচু করে। ডাইনিটা কোথায়? ড্রয়িং রুমে আছে, দাও 5 মিনিট কথা বলতে পারবে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। শ্রবণ সোহার সামনে এসে দাঁড়ায়, ফোন এগিয়ে দিয়ে বলে, নে ধর, তোর ডাইনিমা কথা বলবে তোর সঙ্গে, দেখ কি কুবুদ্ধি দেয়। সোহা ফোনটা হাতে নেয়। মায়ের প্রতি রাগ অভিমান অনেকটা কমে এসেছে এখন। গতকাল নিজে মা হবে জানার পর থেকে মায়ের কথা একটু বেশি মনে পড়ছিল। ফোন কানে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, হ্যালো, একটু অপেক্ষা করো, দিচ্ছি। সামাদ চৌধুরী ড্রয়িং রুমে এসে অনিমা চৌধুরীর দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন, অনিমা ধরো, কথা বলো সোহার সঙ্গে। ফোন হাতে নেন অনিমা চৌধুরী, কল কেটে ভিডিও কল করেন। ফোনের স্ক্রিনে মায়ের চেহারা দেখে সোহার টইটুম্বর চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। দ্রুত চোখের পানি মুছে কাপা গলায় বলে, আম্মু কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। নাস্তা করেছিস? করবো, তুমি করেছো? হ্যাঁ। তোর ফোন কোথায়? কল যায় না কেন? আমার ফোন ব্যাগে রয়েছে, আর ব্যাগ গাড়িতে, আগের সিম কার্ড ফেলে দিয়েছে। শ্রবণ কোথায়? রুম থেকে বেরিয়ে গেল। কথা বলতে বলতে দূরে চলে এসেছেন অনিমা চৌধুরী। আশেপাশে কেউ নেই এখন। গলার স্বর কিছুটা রুক্ষ করে বলে, কি শুনছি তুই নাকি প্রেগনেন্ট? হ্যাঁ। কতদিন? 7 সপ্তাহ চলে। তুই কি পাগল? নিজের ভালো বুঝতে পারিস না? কেন, কি হয়েছে? শ্রবণের সন্তান কেন নিজের গর্ভে ধারণ করেছিস? নিশ্চয়ই শ্রবণ জোর করে বাচ্চা নিতে বাধ্য করেছে, তাই না? আম্মু এসব কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? এমন কিছু না, তো বাবু সোহাকে শেষ করতে না দিয়েই বলেন, এই বাচ্চা রাখার প্রয়োজন নেই, বাচ্চা নষ্ট করে ফেল। ওই পাগলের সংসার করতে হবে না তোর। পাগলের রক্ত থেকে পাগলেরই জন্ম হবে। ওখান থেকে চলে আয়, আর কোনো ভয় পাবি না, আমরা আছি তো। শ্রবণের চেয়ে 1000 গুণ ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দেব। চলে আয় ওখান থেকে। পাগল ছেলেদের সঙ্গে ভালো থাকবি না তুই, ওর সঙ্গে সুখ শান্তি পাবি না কোনো দিন। সোহা উত্তেজিত হয়ে বলে, আম্মু পাগল হয়েছে? কি বলছে সব? অনিমা চৌধুরী কিছু বলার আগেই শ্রবণ বজ্রকণ্ঠে বলে, এই কুত্তার বাচ্চা 1 নম্বরের ডাইনি, তোর কত বড় সাহস? তুই আমার বাড়িতে বসে আমার বউকে কুবুদ্ধি দিচ্ছিস আমার সন্তানকে মেরে ফেলার জন্য? শুয়োরের বাচ্চা, তুই দাঁড়া, আমি আসছি তোর চামড়া ছিলে তোকে গরম তেলে ভাজার জন্য। তুই 10 মিনিট অপেক্ষা কর শুধু। অনিমা চৌধুরী কল কেটে দেন। সোহা ভয়ে ভয়ে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। রাগে শ্রবণের চেহারা লাল হয়ে গেছে। সোহা তো বুঝতেই পারেনি শ্রবণ কখন এসে দাঁড়িয়েছে রুমে। ভয় একটা কথা বলতে পারছে না। ওর মা যে এমন কিছু বলবে কল্পনা করেনি। কত খুশি হয়েছিল এতগুলো দিন পর মায়ের সঙ্গে কথা বলতে পারবে ভেবে। সব খুশি কোথায় মিলিয়ে গেল। শ্রবণ রাগে ফেটে পড়ে বলে, ওই ডাইনি তোর সঙ্গে কথা বলতে চায় শুনে বুঝতে পেরেছি কোনো মতলবে কথা বলতে চাইছে। গতকালে দাদাভাই নিশ্চয়ই বাড়িতে গিয়েছে, বলেছে তুই প্রেগনেন্ট। আর এটা শুনে তোর ডাইনি মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তো তোকে কুবুদ্ধি দেওয়ার জন্য আমায় কথা বলতে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আমার সন্তানকে মারতে বলে। আজকে ওই ডাইনির একদিন কি আমার একদিন। মায়ের কথায় বিষদে ভরে গেছে সোহার মন। শ্রবণের কথার আচরণে ভয়ে বুক কাঁপছে। সমুদ্রের ন্যায় গভীর আঁখি পল্লব থেকে ঝর্ণার মতো ঝরঝর করে গড়িয়ে পড়ছে পানি। শ্রবণের রাগে লাল হওয়া মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রবণ ধমক দিয়ে বলে, এই কাঁদছিস কেন? কিছু বলেছি তোকে? সোহা কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। শ্রবণ এগিয়ে এসে দাঁড়ায় সোহার একদম কাছে, শরীর ঘেঁষে। সোহার হাত থেকে ফোন নিয়ে পাশে রেখে সোহার মুখ আগলে ধরে বলে, কি হয়েছে? তোকে বলেছি কিছু? সোহা ফুপাতে ফুপাতে বলে, আমি বুঝতে পারিনি আম্মু এমন কিছু বলবে। আমি সত্যি বুঝতে পারিনি।
শ্রবণ সোহার গাল মুছিয়ে দিতে দিতে বলে, আমি ঠিকই বুঝতে পেরেছিলাম ওই ডাইনির এমন কিছুই বলবে। নষ্টা মহিলা, নিজে গেছে 12 লাঙ্গের কাছে, এখন মেয়েকে 14 লাঙ্গের কাছে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে। আমার সন্তানকে মেরে যাবি নাকি ওই নষ্টের কথায় আরেক লাঙ্গের কাছে? সোহা দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, না, কোনো দিনও যাব না। কেন মারবো বাবুকে? ও তো আমারও সন্তান। ওই নষ্ট মহিলার সঙ্গে আরও কোনো দিন কথা বলতে চাইবি? সোহা দুদিকে মাথা নেড়ে না বলে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, কান্না বন্ধ কর, গিয়ে নাস্তা করে নে। আমি যাচ্ছি ওই বাড়িতে। আজকে ওই নষ্টকে হাতের কাছে পাই, শুধু যদি কুরবানি না দিয়েছি তাহলে আমার নামও শ্রবণ চৌধুরী না। সোহা শ্রবণের কোমর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, যেও না। মায়া লাগছে নাকি ওই নষ্টের জন্য? গতকাল তো তুমিও বাবুকে মারতে চাইছিলে। আমার সন্তান আমি যা খুশি করতে চাইব, মারবো, কাটবো, আদর করব, বুকের ভেতর পুরে রাখবো। ও কেন মারতে বলবে? আমি গতকালই নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছি। তাছাড়া আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করি আর না করি ও বলার কে? সন্তান আমাদের, তাই সিদ্ধান্ত আমাদের হবে। ওই শয়তানের বাচ্চা কেন এসব বলবে? ও কেন আমার বউকে আমার কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে বিয়ে দিতে চাইবে? সোহা চুপ করে থাকে। শ্রবণকে ছেড়ে বাইকের চাবি হাতে নেয়। রুম থেকে বের হওয়ার আগে সোহার দিকে তাকিয়ে বলে, কান্নাকাটি বন্ধ কর, গিয়ে নাস্তা কর। আবার অসুস্থ হলে তোর খবর আছে। সোহা মাথা নাড়ায়। শ্রবণ রুম থেকে বেরিয়ে যায়। সোহা শ্রবণের যাওয়ার পথে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলে, তোমরা কেউ কখনো আমাকে বুঝতে চাও না। সবাই নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দাও আমার ওপর। কেউ কোনোদিন জিজ্ঞেস করো না আমি কি চাই, আমার মতামত কি। এত বছরের জীবনে নিজের চাওতে কিছুই পেলাম না। যত যা পেয়েছি হয় সব কিছু জোর করে চাপিয়ে দেয়া, নয়তো অপ্রত্যাশিতভাবে পাওয়া। চোখ মুছতে মুছতে শ্রবণের ফোন হাতে নেয় সোহা। ফোনের লক খুলে দাদার ফোনে কল করে। আবার শ্রবণ ওর ফোনের লক আগেই বলেছিল সোহাকে। কল রিসিভ হতেই সোহা হেসকি তুলতে তুলতে বলে, হ্যালো, কী হয়েছে দাদু ভাই? কাঁদছো কেন? তোমার ছোট ছেলের বউ কই? কেন, কি হয়েছে? এভাবে কথা বলছো কেন? বাঁচতে চাইলে তাকে বাড়ি থেকে পালাতে বলো। শ্রবণ চৌধুরী যাচ্ছে ওই বাড়িতে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য। কি হয়েছে? কি করছে অনিমা? তোমার নাতি গেলেই জানতে পারবে। তোমার ছোট ছেলের বউকে বলো বাড়ি থেকে পালানোর জন্য রাখছি। কল কেটে দেয়। সামাদ চৌধুরী কিছু বুঝতে না পেরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকেন। কিছু মুহূর্ত অতিবাহিত হতে অনিমা চৌধুরীর নাম ধরে ডাকেন। অনিমা চৌধুরী পার্স হাতে সিঁড়ি বেয়ে নেমে আসেন। ওনাকে এভাবে আসতে দেখে সামাদ চৌধুরী বলেন, বাপের ভাই দেখছি একেবারে তৈরি হয়েই বেরিয়ে এসেছো যখন ভালো হয়েছে। এখন দ্রুত পালাও বাড়ি থেকে। তোমার বাপ শ্রবণ চৌধুরী আসছে তোমাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য। অনিমা চৌধুরী কিছু না বলে বেরিয়ে যান বাড়ি থেকে। সামাদ চৌধুরী ওনার যাওয়ার পথে তাকিয়ে রইলেন। শ্রবণের বাইক চৌধুরী বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায়। লাগাতার বাইকের হর্ন শুনে গার্ড গেটের ফাঁক দিয়ে শ্রবণকে দেখে দ্রুত গেট খুলে দেয়। শ্রবণের বাইক গর্জন তুলে বাড়ির সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ায়। বাইক থেকে নেমে বড় বড় কদমে ধূপধাপ পা ফেলে ভেতরের দিকে আগায়। ড্রয়িং রুমে এসে বাসখাই গলায় অনিমা চৌধুরীর নাম ধরে ডাকতে ডাকতে বলে, এই নষ্টা ডাইনি, শয়তানের 3 নম্বর বাচ্চা, কোন চিপায় লুকিয়েছিস? বের হ, আজকে তোর খবর আছে। সামাদ চৌধুরী, শাহিন রেজা চৌধুরী আর স্পর্শ সোফায় বসে ছিল। শ্রবণের গর্জন শুনে 3 জনেই সোফা ছেড়ে এগিয়ে আসে। শ্রবণের এমন আচরণের কারণ বুঝতে পারছেন স্পর্শ আর শাহিন রেজা চৌধুরী। হঠাৎ এত খেপেছে কেন? কি হয়েছে? পরনে ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো এলোমেলো। এই বেশে শ্রবণ কোনোদিন এই বাড়িতে আসে না। ওর চুলগুলো সবসময় পরিপাটি থাকে। বাইরে বের হলেও ড্রেস চেঞ্জ করে বের হয়। বোঝাই যাচ্ছে রাগের মাথায় যেভাবে ছিল সেভাবে বেরিয়ে এসেছে ফ্ল্যাট থেকে। শ্রবণ 3 জনের দিকে তাকিয়ে বলে, অনিমা কই? কোন গর্তে লুকিয়েছে? শাহিন রেজা চৌধুরী বলেন, কি হয়েছে? অনিমা কি করেছে আবার? ওই ডাইনি সোহাকে কল করে বলেছে সোহা কেন আমার বাচ্চা পেটে নিয়েছে, বাচ্চা যেন নষ্ট করে ফেলে। আমার কাছ থেকে যেন সোহা চলে আসে, ওকে আবার বিয়ে দেবে অন্য ছেলের কাছে। নষ্টার বাচ্চা নষ্টাকে আজকে শুধু হাতের কাছে পাই। কুরবানি দিয়ে চামড়া ছিলে গরম তেলে ভেজে কুত্তাকে খাওয়াবো। নিজে 12 ভাতারের নিচে শুয়েছে, এখন মেয়ের বাচ্চা নষ্ট করার বুদ্ধি দিয়ে
ওকেও শোয়াতে চাইছে। কুত্তার বাচ্চাকে আজকে হাতের কাছে পাই শুধু একবার। কথাগুলো বলেই সিঁড়ির দিকে এগিয়ে যায় শ্রবণ। শ্রবণের কথা শুনে তিনজনই শকড। শাহিন রেজা চৌধুরী নিজেকে সামলে গলার স্বর বাড়িয়ে বলেন, অনিমা তো নেই, কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। শ্রবণ পেছন ফিরে বলে, বেরিয়ে গেছে? কোথায় গেছে ডাইনিটা? জানি না তো, বলে যায়নি, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। কখন গেছে? সোহার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরেই। মিথ্যে বলছেন না তো? বাবা আর স্পর্শকে জিজ্ঞেস করো। স্পর্শ বলে, সত্যি সত্যি বেরিয়ে গেছে। শামীম রেজা চৌধুরী রুমেই ছিলেন শুক্রবার হওয়ায় সবাই আজ বাড়িতে আছেন। শ্রবণের তর্জন গর্জন শুনে রুম থেকে বেরিয়ে এসেছেন। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলেন, কি হয়েছে? সামাদ চৌধুরী খুলে বলেন, অনিমা চৌধুরী কি বলেছেন সোহাকে? শামীম রেজা চৌধুরী বলেন, অনিমা এসব কেন বলবে? শ্রবণ দাদার দিকে তাকিয়ে বলে, এরপর আর কোনোদিন ওই ডাইনি যদি সোহার সঙ্গে কথা বলতে চায় খবরদার কল করবে না। ওই নষ্টকে আজ যে সামনে পেলে সত্যি সত্যি জবাই করতাম, পালিয়ে গিয়ে বেঁচে গেল। শাহিন রেজা চৌধুরী অনিমা চৌধুরীর ওপর রেগে বোম হয়ে গেছেন। রাগে ওনার শরীর রিরি করছে। হাতের কাছে পেলে কানসা বরাবর একটা দিয়ে জমের দুয়ারে পাঠিয়ে দিতেন। শ্রবণ দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, বান্দির বাচ্চার বদনজর আমার বউ বাচ্চার কিছু হলে ওকে ধরে একেবারে কিমা বানিয়ে ফেলবো। কেউ আর কিছু বলার সুযোগ পায় না। শ্রবণ বেরিয়ে যায় বাড়ি থেকে। অনিমা চৌধুরী শ্রবণের গর্জন শুনতে পেয়ে আর সামনে আসেননি। বলা তো যায় না, রাগের মাথায় যদি ওনার মাথায় বাড়ি দিয়ে ওনার ভবলীলা সাঙ্গ করে দেয়। এই ছেলেকে দিয়ে তো কোনো বিশ্বাস নেই। এখন অবশ্য নিজের পেটের ছেলেকে দিয়েও বিশ্বাস পান না। যেভাবে তাকায় ওনার দিকে, বাবা গো। স্পর্শ দাদার দিকে তাকিয়ে বলে, এই মহিলারা কি পরিবর্তন হবে না কোনো দিন? এদের লজ্জা শরম বলতে কি কিছু নেই? মানুষ এত নির্লজ্জ হয়? দুই বোনের গায়ে মানুষের চামড়া না, গন্ডার চামড়া লাগানো নির্লজ্জ বেহায়া প্রাণী দুজন। শামীম রেজা চৌধুরী এই প্রথম ছোট ছেলেকে ধমক দিয়ে বলেন, স্পর্শ, ওরা তোমার মা আর খালামণি হয়। সো হোয়াট? মা খালা হয় বলে ওদের 7 খুন মাফ করে দেব? অন্যের দেখেও চুপ করে থাকবো? না আছে চরিত্রের ঠিক, আর না দেখতে পারে অন্যের ভালো। শুনুন মিস্টার শামীম রেজা চৌধুরী, ওই দুজনের মতো আপনিও সামঞ্জস্যে দোষী। আপনাদের সঙ্গে এক ছাদের নিচে থাকতেও আমার রুচি বোধে বাধে। ভাইয়া বলেছিল বলে বাড়িতে ফিরে এসেছি, না তো কশ্চিনকালেও আসতাম না। আপনাদের চেহারা দেখার চেয়ে গুয়ের দিয়ে তাকিয়ে থাকা ভালো। কথাগুলো বলেই ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে গিয়ে যায়। মেজাজ গরম হয়ে যায় তিনজনের চেহারা দেখলে। এখন এরা সমান তালে শ্রবণকে দোষ দিয়ে যায়। 4 জন হাঁ করে স্পর্শের যাওয়ার পথে তাকিয়ে রইল। স্পর্শ এভাবে কথা বলতে পারে, এটা বোধহয় সকলের অকল্পনীয় ছিল। অনিমা চৌধুরী তো প্রায় কেঁদেই দিয়েছেন ছেলের কথা শুনে। ওনার পেটের সন্তান হয়ে এভাবে বলে গেল। শ্রবণের কথা সহ্য করে নিল, স্পর্শের কথা সহ্য করতে পারেন না। আহারে, ওনার পেটের সন্তান হয়ে কিভাবে কথা বলে। শ্রবণ ফ্ল্যাটে ফিরে আসে। সোহা মাত্রই নাস্তা সেরে রুমে এসেছে। শ্রবণকে ফিরে আসতে দেখে ওর দিকে তাকিয়ে থাকে। এত দ্রুত ফিরে আসলো, অনিমা চৌধুরীকে বোধহয় পায়নি বাড়িতে গিয়ে। ভয়ে ভয়ে মিনমিন করে বলে, নাস্তা করবে? চলো। তুই করেছিস? কর্কশ গলায় বলেই চুপ হয়ে যায়। গলার স্বর কিছুটা নরম করে আবার বলে, তুই নাস্তা করেছিস? হ্যাঁ। ঔষধ খেয়েছিস? খাবো এখন। শ্রবণ ওয়াশরুমের দিকে গিয়ে বলে, ঔষধ খা। সোহা ঔষধ খেয়ে নেয়। শ্রবণ হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। মেজাজ যে কি গরম আছে শ্রবণ বোঝাতে পারবে না কাউকে। আজকে অনিমা চৌধুরীকে হাতের কাছে পেলে সত্যি সত্যি জবাই করত। চুলগুলো ব্রাশ করে রুম থেকে বের হয়। ওর পেছন পেছন সোহাও বের হয়। শ্রবণ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এসে চেয়ার টেনে বসে। সোহা নাস্তা বেড়ে শ্রবণের সামনে দেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে দাঁড়িয়ে থাকে পাশেই। শ্রবণ খেতে খেতে সোহার মুখের দিকে তাকায়। সোহা দৃষ্টি সরিয়ে নেয়। শ্রবণ ক্ষুব্ধ গলায় বলে, আজকে থেকে তোর আর বাবুর কিছু হলে সব দোষ তো ডাইনি মায়ের। তোদের কোনো ক্ষতি হলে তো ডাইনি মায়ের ভবলীলা সাঙ্গ করে দেব। সোহা চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। কিছু বললেই শ্রবণের মেজাজ আরো গরম হবে। শ্রবণ খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পা বাড়ায় রান্নাঘরের দিকে। মাজেদা আন্টি দুপুরের খাবার রান্না করছেন। শ্রবণকে দেখে বলেন, কফি বানাতে বলে চলে গিয়েছিলে?
শ্রবণ গম্ভীর স্বরে বলে, ওই বাড়িতে গিয়েছিলাম, কফি পানি দেবো দিন। আচ্ছা একটু অপেক্ষা করা আন্টি। মাজেদা আন্টি পেছন ফিরে তাকান। শ্রবণ বলে, সোহা প্রেগনেন্ট, বাবু আর সোহা যেন সুস্থ থাকে তেমন খাবার রান্না করবেন। সোহা মাজেদা আন্টির মুখের দিকে তাকিয়ে বলে, না আন্টি, ইচ্ছে করে নেয়নি, হয়ে গেছে। ভালোই হয়েছে, বাবু হলে বাবুকে নিয়ে তোমার সময় কেটে যাবে, তোমাদের দুজনের অছিলায় হয়তো শ্রবণ আরও সুস্থ হয়ে উঠবে। এমনিতেও তুমি আসার পর শ্রবণ অনেক পরিবর্তন হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সোহা চুপ করে থাকে। মাজেদা আন্টি আবার বলেন, কি খাবে বলো, সেটাই রান্না করি, আর কিছু করতে হবে না আন্টি, এত কে খাবে? শ্রবণ তো তোমার জন্য আলাদা করে রান্না করতে বললাম, বলুক, আর কিছু করতে হবে না, আপনার এত কষ্ট হয়, যা যা করেছেন এগুলোই অনেক। আচ্ছা। সোহা শ্রবণের কফির মগ হাতে নিয়ে রুমে ফিরে আসে। শ্রবণকে রুমে না পেয়ে ব্যালকনিতে উকি দেয়। শ্রবণ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সামনের দিকে দৃষ্টি রেখে, হয়তো কিছু দেখছে, নয়তো গভীরভাবে কিছু ভাবছে। তোমার কফি। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়, কফির মগ হাতে নিয়ে আবার সামনের দিকে তাকায়। সোহা রুমে ফিরে এসে ওয়াশরুমে প্রবেশ করে। গতকাল দুজনেই ড্রেস খুলে ওয়াশরুমে রেখে গিয়েছিল। দুজনের ড্রেস ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। মেলে দেওয়ার জন্য ড্রেস হাতে ব্যালকনিতে এসে দাঁড়ায়। শ্রবণ কফি শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। পেছন ফিরে একবার সোহার দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ায়, পুনরায় বাইরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ওড়াতে ব্যস্ত হয়। সোহা চুপচাপ ড্রেস মেলে দিয়ে রুমে ফিরে আসে। সিগারেটের গন্ধ ওর একদম সহ্য হয় না। বেচারি শ্রবণকে কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটেছে। সোহা ঘুম থেকে জেগে শ্রবণকে পাশে পায়নি, ফ্রেশ হয়ে এসে ব্যালকনিতে দাঁড়ায়। বাইরে আজ রোদের দেখা নেই, আকাশে মেঘ জমে আছে, খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে বোধহয়। সোহার ভীষণ মন খারাপ হয়ে আছে। কেন মন খারাপ সোহা জানে না। ঘুম থেকে যাওয়ার পর থেকে মন খারাপ লাগছে, সব কিছু বিষণ্ণ লাগছে। আকাশটাও আজ বিষণ্ণ হয়ে আসছে, একটু পরেই ঝরঝর করে কেঁদে দেবে। সোহার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সোহা! শ্রবণের ডাক শুনে চমকে ওঠে সোহা। দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। শ্রবণের দিকে তাকিয়ে বলে, বলো। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে ওয়াশরুমে এগিয়ে যায়। সোহা পেছন থেকে তাকিয়ে রইল। ডাকলো অথচ কিছু না বলেই চলে যাচ্ছে, অদ্ভুত মানুষ। শ্রবণ ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা বসে আছে চুপচাপ। গা শুকিয়ে পারফিউম স্প্রে করে নেয়, তারপর কাভার থেকে প্যান্ট বের করে পরতে শুরু করে। সোহা মিনমিন করে বলে, আবার ফোনটা? আমার ফোনটা? ফোন আর ব্যাগ তো গাড়িতেই রয়ে গেছে, স্টাডি রুমে রেখে এসেছি গতকালই। সোহা তাকিয়ে থাকে শ্রবণের দিকে। কখন এনেছে? ঔষধ আর খাবার আনার জন্য গিয়েছিল তখন। হতে পারে। শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকার কিছু হয়নি। সোহা দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। নিজেকে কি মনে করে? দেখতেই তো সুদর্শন, স্বভাবে তো আস্ত একটা বজ্জাত, খিটখিটে মেজাজের তিতা করলা। গিয়ে কানসা বরাবর দেব একটা। সোহা অবাক হয়ে বলে, কেন, কি করেছি? বকা দিচ্ছিস কেন আমাকে? কখন বকা দিলাম? একটু আগেই। কোথায়? আমি তো কিছু বলিনি। মুখে দিয়েছিস নাকি? দিয়েছিস তো মনে মনে। সোহা হা করে তাকিয়ে রইল শ্রবণের মুখের দিকে। মুখ বন্ধ কর, নয়তো হাতি ঢুকে যাবে মুখের ভেতর। সোহা মুখ ফিরিয়ে অন্য দিকে তাকিয়ে রইল। আবার বকা দিচ্ছিস? তো সাহস তো কম না। অতি নিকটে শ্রবণের গলার স্বর আর পারফিউমের তীব্র ঘ্রাণ পেয়ে ফট করে ঘাড় ঘুরিয়ে তাকায় সোহা। শ্রবণ ওর সামনে দাঁড়িয়েই আছে। এখানে আসলো কখন? এভাবে কি দেখছিস? কিছু না। কিছু মিছু দেখবি? মানে কি দেখব? শ্রবণ সোহার ওপর ঝুঁকে পড়ে। শ্রবণকে এভাবে ঝুঁকে পড়তে দেখে সোহা পেছনের দিকে ঝুঁকে যায়। শ্রবণ সোহার দুপাশে দুহাত ভর করে আরও ঝুঁকে পড়ে। সোহা আরও ঝুঁকতে গিয়ে চিত হয়ে পড়ে যায় বিছানায়। শ্রবণ সোহার মুখের ওপর ঝুঁকে পড়ে, চোখে চোখ রেখে বলে, দেখতে না পেয়েই তো বকা দিচ্ছিস। বকা দেইনি। তোমাকে বকা দেওয়ার মতো কলিজ আমার হয়েছে নাকি? দিসনি? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, না। শ্রবণ সোহার ঘাড়ে মুখ গুজে বলে, আদর আদর ফিলিংস হচ্ছে? শ্রবণ সোহাকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে বলে, তুমি না কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছ? যাও সেখানে। যাব না।
আন্টি আছে ফ্ল্যাটে, চলে যেতে বলেছি। না, কি না? তুমি সরো আমার উপর থেকে, এভাবে শুয়ে পেটে চাপ লাগছে। শ্রবণ হাতে ভর করে সোয়ার উপর থেকে ওঠে। সোয়া নিজের ঘাড়ে হাত বুলিয়ে বলে, এভাবে কামড় দাও, ব্যথা লাগে। শ্রবণ আবার ঝুঁকে আরও একটা কামড় বসিয়ে দেয়। সোয়া ঘাড়ে হাত চেপে ডাব ডাব করে তাকিয়ে থাকে শ্রবণের মুখের দিকে। শ্রবণ ঝুঁকে থেকেই সোহার পেটের দিকে তাকায়। ডান হাত দিয়ে সোহার জামা উপরের দিকে তুলতে নিলেই সোহা শ্রবণের হাত চেপে ধরে। শ্রবণ চোয়াল শক্ত করে সোহার মুখের দিকে তাকাতে হাত ছেড়ে দেয় সোহা। ভয় দেখানো ছাড়া আর কোনো কাজ নেই এই ছেলের। জামা একটু উপরের দিকে তুলে সলোয়ার একটু নিচের দিকে নামিয়ে সোহার পেট উন্মুক্ত করে শ্রবণ। পেটের ওপর হাত বুলিয়ে চুমু খায় একটা। পেটে শ্রবণের ওষ্ঠের গভীর ছোঁয়া পেতেই সোহার শরীর ঝাঁকি দিয়ে গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। শ্রবণ পরপর আরও কয়েকটা চুমু খায় পেটে। সোহাকে ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চুল ব্রাশ করতে করতে সোহার দিকে তাকায় ঘাড় ঘুরিয়ে। সোহা ড্রেস ঠিক করে শোয়া থেকে উঠে বসে, চুলগুলো সেট করে শর্ট-ইন করে, বাইকের চাবি আর ওয়ালেট পকেটে ভরে নেয়। সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ফোন পকেটে ভরে জানালা দিয়ে বাইরের দিকে তাকায়। ঝিরিঝির বৃষ্টি শুরু হয়েছে। বাইকে গেলে তো ভিজে জবজবে হয়ে যাবে। আবার ড্রেসিং টেবিলের সামনে এসে বাইকের চাবি রেখে গাড়িতে চাবি নেয়, গাড়ির চাবি। সোহার দিকে তাকে বলে, খাবো। সোহা দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে আগায়। শ্রবণ ওর পেছন পেছন রুম থেকে বের হয়। মাজেদা আন্টি নাস্তা তৈরি করে টেবিলের ওপর রেখেছেন। সোহা 2 প্লেটে নাস্তা নেয়, একটা শ্রবণের সামনে দিয়ে আর একটা নিজে সামনে নিয়ে বসে। খাওয়ার প্রতি অনীহা তৈরি হয়েছে ইদানিং। খেতে ভালো লাগে না, ইচ্ছেও করে না। খাওয়ার মাঝেই শ্রবণের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে হাসান কল করেছে। বল, কোথায়? নাস্তা করছি। দ্রুত আয়, আসছি। কল কেটে খায় মনোযোগী হয় শ্রবণ। সোহা খেতে খেতে শ্রবণের মুখের দিকে তাকায় কয়েকবার। শ্রবণ মুখ তুলে ওর মুখের দিকে তাকিয়ে বলে, কি? সোহা দুদিকে মাথা নেড়ে বলে, কিছু না, কিছু লাগবে না। শ্রবণ আর কিছু বলে না, দ্রুত খাওয়া শেষ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সোহা ধীরে ধীরে খাওয়া শেষ করে রান্নাঘরে উকি দেয় একবার। মাজেদা আন্টি নেই, বাজারে গেছেন বোধ হয়। স্টাডি রুমে এসে ব্যাগ থেকে নিজের ফোন বের করে বেডরুমে চলে আসে। ফোন বন্ধ করে হয়ে গেছে চার্জ শেষ। ফোন চার্জে লাগিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় আবার। বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। গেটের দিকে নজর পড়তেই দেখে শ্রবণের গাড়ি বেরিয়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে বাইরে না গেলে কি হতো? ওর একা একা থাকতেও ভালো লাগছে না। মাজেদা আন্টি থাকলে ওনার সঙ্গে গল্প করতে পারত। তখনকার কথা স্মরণ হতেই ডান হাতটা পেটের ওপর চলে আসে সোহার। দুদিনেই শ্রবণের এত পরিবর্তন, আশ্চর্যজনক ব্যাপার। সোহা সত্যি অবাক হচ্ছে গত 2 দিন ধরে শ্রবণকে দেখে। হঠাৎ করে এত পরিবর্তন অকল্পনীয়। এই ছেলে সত্যি অদ্ভুত। কখন কি করে ভাবে নিজেও জানে না বোধ হয়। শ্রবণ বন্ধুদের কাছে চলে এসেছে। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। ওর 6 বন্ধু একটা ক্যাফেতে বসে আছে। হাসান 6টা কফির অর্ডার দেয়। শিফাত শ্রবণের মুখের দিকে তাকে বলে, শ্রবণ, তুই না বিয়ে করবি না জীবনে? যাক সে কথা, যে কারণেই হোক বিয়েটা করলি। শালা কোটিপতি ফকির দেনমোহর দিতেই চাইলি না, কারণ জীবনও বউকে ছবি না। কি মনে করে আবার 2015 টাকা দিয়ে দিলি? বিয়েই করবি না, বউকে ছুঁয়েও দেখবি না, তবুও বিয়ের আধা বছর পূর্ণ হওয়ার আগেই বাপ হয়ে যাচ্ছিস। তোকে দেখে আশ্চর্য না হয়ে পারি না ভাই। রাব্বি বলে, মনের কথা বলছিস তুই। আমিও এটাই বলতে চাইছিলাম। যেই ছেলে জীবনে বিয়েই করবে না, মেয়ে মানুষ দেখলেই নাক সিটকে দূরে সরে যায়, সেই ছেলে আমাদের বিয়ের আগেই হুট করে বাপ হয়ে যাচ্ছে। হাসান বলে, তোরা সারাদিন বিয়ে বিয়ে বউ বউ করিস, সেজন্যই তোদের কপালে বিয়ে আর বউ কোনোটাই জুটছে না। শিফাত বলে, কবে জানি তুইও শুনি তুইও বিয়ে করে নিচ্ছিস। সাকিব বলে, ভাই আর যাই করিস আমাদের আগে বিয়েটা করিস না। হাসান নাকমুখ কুঁচকে বলে, বিয়ে করছে কে? কি জানি, কবে জানি শুনি তুইও বিয়ে করে বাপ হয়ে যাচ্ছিস। তোদের দুজনের তো আবার এক রোগ, স্বভাবও প্রায় একই। নানা করতে করতে একই কাজ করে ফেলতে পারিস। শ্রবণ নীরব দর্শক হয়ে সকলের কথা শুনছে। এদের এত আজাইরে কথা কি খেয়ে আসে মাথায়? ওর ধরে না। ওর তো প্রয়োজনীয় কথা বলতে ইচ্ছে করে না। কফি চলে আসে 6 জনের। শ্রবণ কফির মগে চুমুক দিতে দিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। চোখ মুখ গম্ভীর,
কেমন বিষণ্ণ দেখাচ্ছে। হাসান কফির মগে চুমুক দিতে দিতে শ্রবণের দিকে তাকিয়ে থাকে। বাকিরা গল্প করছে আর কফির মগে চুমুক দিচ্ছে। শ্রবণ, হাসানের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় শ্রবণ। কি হয়েছে? শ্রবণ দুদিকে মাথা নাড়ায়। হাসান বলে, মন খারাপ কেন? ভাল লাগে না কিছু? স্ট্রেস কমা। কেন এত টেনশন করিস? যা হবে ভালোই হবে। শ্রবণ চুপ করে থাকে। কোথায় না যাবি বলেছিলি? বাড়িটা দেখতে যেতে চেয়েছিলাম, কিন্তু এই বৃষ্টির মধ্যে এখন আর যাওয়া হবে না। বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে, গাড়ি তো নিয়ে এসেছে, চল গিয়ে দেখে আসি। থাক, এখন আর যাব না। কাজ কোন পর্যন্ত কমপ্লিট হতে আর কতদিন? আরও সময় লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। তোর বাবুহার আগে হলে ভালো হবে, কি বলিস? বাবুহার অনেক আগেই হবে। পাশে রাব্বি বলে, প্রেমিক প্রেমিকার মতো কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস দুজন? প্রেম করবি? প্রেম করবি? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলিস এসব? আমি কোনো গে নই, আমার কোনো সমস্যা নেই ভাই। আমি কেন তোদের মতো বেটাদের সঙ্গে প্রেম করতে যাব? তোরাই কর তোদের প্রেম। হাসান আর শ্রবণ দুজনেই হাসে, দাঁতে দাঁত চেপে। শ্রবণ কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, তোর কি মনে হয় আমাদের দুজনের মধ্যে কি সমস্যা আছে? শিফাত টিটকারি করে বলে, থাকতেও পারে। দুজনের এক সমস্যা, বিয়ে করতে চাস না ভাই? সিরিয়াসলি বলছি, তোরা কি রিলেশনে আছিস? শ্রবণ হাত বাড়িয়ে খপ করে চেপে ধরে শিফাতের ঘাড়। হাসান বসা থেকে উঠে শিফাতের পেছনে দাঁড়িয়ে দুমদাম লাগিয়ে দেয় কয়েকটা পিঠের ওপর। মারছিস কেন ভাই? মজা করলাম তো। এই শ্রবণ স্যার। বাকি তিনজন ওদের তিনজনের দিকে তাকিয়ে হাসছে। ক্যাফেতে বসে থাকা বাকিরাও ওদের ছয়জনের দিকে তাকিয়ে আছে।